আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ইঙ্গিত দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যে কোনো সময় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ। জীবনের শেষ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে ঠাকুরগাঁওয়ে ভোট চাইলেন মির্জা ফখরুল। গণভোট হলে নির্বাচনের দিনই হওয়া উচিত মন্তব্য। সেনাবাহিনীর অর্ধেক সদস্য তুলে নেয়ার কথা সঠিক নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 13 নভেম্বর আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি। পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা। এবং নিরাপদ ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসে বিশেষজ্ঞদের গুরুত্ব আরোপ। ব্রাজিলে COP30 আগে আরব আমিরাতে জলবায়ু সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে দেশে প্রথমবারের মতো সাপের কামড়ে মৃত্যু ঠেকাতে অ্যান্টিভেনম উৎপাদনের উদ্যোগ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে ভোটের হাওয়া। ঢাকা 10 আসন থেকে নির্বাচন করার ইঙ্গিত দিলেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে কবে নাগাদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন সেই সিদ্ধান্ত পরে জানানোর কথা বলেন তিনি। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হতে আবেদন করেন তিনি। সাদি মাহমুদের রিপোর্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ লোকমুখে গুঞ্জন, বিএনপির সঙ্গে আসন নিয়ে সমঝোতা হলে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা 10 আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ। এই আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হয়েছে। এমন অবস্থায় ঢাকা 10 আসনের ভোটার হওয়া গুঞ্জনটি কি আরও পাকাপোক্ত করল? আসিফ মাহমুদ অবশ্য এই গুঞ্জন উড়িয়ে স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করার কথা বললেন। ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই। শিগগিরই উপদেষ্টার পদ থেকে পদত্যাগেরও ইঙ্গিত দিলেন আসিফ। কবে নাগাদ পদত্যাগ করবো এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। সরকারের যেই 3টা কাজ ছিল, সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর, আপনারা দেখছেন যে 3টা কাজই সমানভাবে এগিয়ে চলছে। বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুত বলেও উল্লেখ করেন আসিফ মাহমুদ। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জীবনের শেষ নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে নিজের জন্য ভোট চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসংযোগে তিনি বলেন, গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনই হওয়া উচিত। রাহুল রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237 আসনে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ঠাকুরগাঁওয়ে নিজ আসনে জনসংযোগে নেমেছেন বিএনপি মহাসচিব। নিজের আর দলের নির্বাচনী ভাবনার কথাও জানান তিনি। আমার শরীর খুব ভালো না, নির্বাচন করার
সময়ের শক্তি আমার থাকবে কিনা আমি জানি না। তা আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার এই শেষ নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমাকে আপনার ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল, আর আমরা বলছি নির্বাচনের গণভোট কি হয় নির্বাচনের দিনই হবে। এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না, এগুলো বোঝে শিক্ষিত সমস্ত কর্তাবা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে এখানে এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। রাজনীতিতে এক আলোচনায়ও নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। যারা তাদের এই সমস্ত কথা বলে গোলাপি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার, বিলম্বিত করার চেষ্টা করছে, তারা কি গণতন্ত্রের পক্ষের লোক? এটাকে আমি বলতে পারবো? গণতন্ত্রের পক্ষের লোক তো হতে পারে না। 14 বছর অনির্বাচিত সরকারের চলাকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রের পুনঃপ্রতিষ্ঠান কাজ করছে, কাজ করার কোথাও না। আমি তাদের দোষও দিচ্ছি না। জনগণের সমর্থন ব্যতীত, জনগণের ব্যাকিং ছাড়া কোনো সরকার কাজ করতে পারে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিউজিক ভিডিওর উদ্বোধন করা হয়। আয়োজনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শহীদ চলচ্চিত্রকার, সাহিত্যিক জহির রায়হানের সন্তান তপু রায়হান। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তপু রায়হান বলেন, নিম্ন আয়ের মানুষের সমস্যা সঠিকভাবে চিহ্নিত করে সমাধান করতে পারলে সারা দেশের জন্যই একটি কার্যকর মডেল হবে। তিনি জানান, এরই মধ্যে নির্বাচনী টিম নিয়ে করাইল বস্তি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। নভেম্বরের মধ্যে গুলশান, বনানী, মহাখালী, শাহজাদপুর, ক্যান্টনমেন্ট, ভাসানটেক সহ ঢাকা 17 আসনের এলাকা ভিত্তিক ইশতেহার প্রকাশ করবেন বলে জানান তপু রায়হান। আমি এই প্রতিশ্রুতি প্রত্যেক সম্মানিত প্রার্থীকে দেব যে আমি জয়ী হই কিংবা হেরে যাই, নির্বাচনের পর ঢাকা 17 আসনে যিনি এমপি হন, আমি এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে তার সঙ্গে একসাথে কাজ করে যাব ইনশাল্লাহ। আমার এই আহ্বান থাকবে সকল প্রার্থীর প্রতি, নির্বাচনে হেরে গেলেও যেন আমরা সবাই এলাকার উন্নয়নের অংশীদার হই। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো শরীয়তপুরের ভোটারদের কথা। যেই দল ক্ষমতায় থাকবে তাদেরই দেশটা, এটাই মনে করে। এইটার পরিবর্তন চাই। দেশে জনগণ থাকবে, বিভিন্ন দল থাকবে, সবার প্রতি, সব দলের প্রতি সবার সম্মান থাকবে। হ্যাঁ, দলের মধ্যে নিজের দল হোক, অন্য দল হোক, কেউ যদি অপরাধী হয় তার শাস্তি দিতে হবে, কিন্তু বিনা অপরাধে কাউরের কোনো রাজনৈতিক হয়রানি বা এমনি কোনো ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে হয়রানি করা, এগুলো বন্ধ চাই। যারা সমাজ এবং দেশের উন্নয়নে কাজ করবে, দুর্নীতি করবে না, যারা সমাজ থেকে সন্ত্রাস দূর করবে, আমরা এমন সংসদ সদস্য চাই। আমরা এমন একজন এমপি চাই যার কাছে সকল শ্রেণীর লোক যাইতে পারে, সকল শ্রেণী আর কি, যা রিস্কালা, ধনী, গরিব সবাই যেন তার সাথে মানে তার মনের ভাব প্রকাশ করতে পারে, ভালো মন্দ বলতে পারে, এমন একজন এমপি চাই। বিগত 4টা জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যথাযথভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যার জন্য আগামী নির্বাচনে আমরা এমন প্রার্থী প্রত্যাশা করি যারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে এবং জনকল্যাণে কাজ করবে। আমি নতুন ভোটার হিসেবে এমন এমপি চাই যে রাজনৈতিক কর্তৃত্ববাদী বাদ দিয়ে যে দেশপ্রেমের প্রতি কাজ করবে এবং সংসদে বসে এমন আইন প্রণয়ন করবে যাতে বৈষম্যের কোনো ভেদাভেদ না থাকে। একজন নতুন ভোটার হিসেবে আমি এবার যে সৎ, যোগ্য এবং দেশের উন্নয়নে সর্বোপরি চেষ্টা করবে, আমি তাকেই ভোট দেব। আমরা এমন প্রতিনিধি চাই যে শ্রেণী বৈষম্য দূর করবে, এক ধর্ম নিরপেক্ষ সমাজ ব্যবস্থা গড়ে তুলবে, তাহলেই আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ পাবো। আমরা এমন একজন এমপি বানাতে চাই যাতে রাস্তাঘাটে চাঁদাবাজি বন্ধ হয়। ভোট দিয়ে মধ্যে আসে যেরকম শৃঙ্খলাবাদে কাজ করবে, হারে যে শরীয়তপুর জনগণের পাশে থাকবে এবং রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে গিয়ে জনগণের সুখ শান্তি নিয়ে কাজ করবে। রাজনৈতিক বিবেচনায় না নিয়ে দেশ ও জনগণের সেবার ব্রত নিয়ে যারা কাজ করবে, এরকম
প্রার্থী আমরা বেছে নেব। আমরা এমন একজন এমপি চাই, সে ভালো আইন বানাইবে। ভালো আইন বানাইলে আমরা সাধারণ জনগণ ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। এবার অন্যান্য খবর। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সেনাবাহিনীর মাঠে থাকা অর্ধেক সংখ্যক সদস্যকে তুলে নেওয়ার কথা সঠিক নয়। সচিবালয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 13 নভেম্বর আওয়ামী লীগের কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। ভাবতেছেন যে সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই। আচ্ছা স্যার, আওয়ামী লীগ যে একটা লকডাউন করতে স্যার, এটা নিয়ে আওয়ামী লীগ যে ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে কোনো ধরনের ডাকছে শাটডাউন ডাকছে, কোনো আশঙ্কা নেই। রাজধানীতে পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছে সহকারী শিক্ষকরা। 3 দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে আসা সহকারী শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। চাকরি 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। আমাদের সমরযাঙ্কে যারা আছে, যেমন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, নার্স, এরাও 10ম গ্রেডের চাকরি করে, অথচ আমাদের এখানে মাস্টার ডিগ্রি হোল্ডাররা আমরা এখনো চাকরিতে আছি, আমাদের কেন 10ম গ্রেড হবে না? আন্দোলনরত শিক্ষকরা একযোগে কারাবরণের কর্মসূচি ঘোষণা দেওয়ার পর শাহবাগ থানায় আটক 5 শিক্ষক নেতাকে পুলিশ ছেড়ে দিলে সমাবেশে যোগ দেন তারা। কলম সমর্পণ করে আমরা এখানে ফিরে আসব, তারপরেও তারা আমাদের উপর বর্বরচিত হামলা করেছে, আমাদের প্রায় 200 শিক্ষককে আহত করেছে। যখন ফিরে আসতেছিলাম ঠিক তখনই বৃষ্টির মতো টিয়ার শেল নিক্ষেপ করে, বুলেট নিক্ষেপ করে এবং প্রচুর লাঠিচার্জ করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে আসেন শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। তালবানা ছেড়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে এই শিক্ষকদের দাবি মেনে নিন। যদি দাবি না মানেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট আমরা এই শিক্ষকদের আন্দোলনরত শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণার মধ্যেই সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। সেনা আইনে নয়, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের অভিযোগে করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার মামলার রায় নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন প্রসিকিউটর গাজী এইচ তামিম। বিস্তারিত মাজহারুল হক মান্নার রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে 13 নভেম্বর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুজব। এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করল প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিচার নিয়েও কথা বলেন এই প্রসিকিউটর। বাংলাদেশের সকল আইনের উপরে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন প্রাধান্য পাবে। সেটা আজকে প্রাধান্য পাবে না, সেটি 1973 থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সকল আইনের উপরে এই আইন প্রাধান্য পাবে বলে 73তেই বলে দেওয়া আছে। তার মানে সেনা আইনের সুযোগ নাই, সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই, যেটি এই আইনে বিচারযোগ্য। এদিকে পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের 2 মামলা ও রামপুরায় 28 জনকে হত্যা মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
বিভাজন ও মতভেদকে পাশ কাটিয়ে ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিতব্য COP30-র আগ মুহূর্তে জীবাশ্ম জ্বালানি বন্ধ, জলবায়ু অর্থায়ন, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার নিশ্চিতে আজারবাইজান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জোর পরিবেশবাদীদের। মেহেদী হাসানের ভিডিওচিত্রে মোশাহিদ রনের রিপোর্ট। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ৩০তম আসরকে সামনে রেখে ব্রাজিলের বেলেমে যখন শেষ মুহূর্তের তোড়জোড়, তখনও থেমে নেই জলবায়ু পরিবর্তনের অভিঘাত কিংবা ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা। পরিস্থিতি উন্নয়নে ২ সপ্তাহের এই শীর্ষ সম্মেলনে রয়েছে ১৪৫টি আলোচ্যসূচি, যার মধ্যে গ্রিনহাউস গ্যাস কমানো, দরিদ্র দেশগুলোর জন্য আর্থিক সহায়তা, আদিবাসীদের অধিকার, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং বন সংরক্ষণ অন্তর্ভুক্ত। এমন বাস্তবতায় প্যারিস চুক্তিসহ COP28 এবং COP29-এ গৃহীত লক্ষ্যমাত্রা পূরণে দেশগুলোকে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। বিভিন্ন দেশের থেকে যারা পার্টিসিপেন্ট তারা এসছেন এবং পাশাপাশি যারা ডেলিগেট আছেন সরকারি, তারাও এসে পৌঁছেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে এবারকার আশাটা হচ্ছে যে প্যারিস চুক্তির প্রতিফলনটা যেন এখানে ঘটে এবং পাশাপাশি সামনে যেই আমাদের যে নানা ধরনের যেই আলোচনা হয়েছে এর আগের কপে আজারবাইজানে এবং তার আগে ইউএইতে, তো সেই সবগুলো মিলিয়ে কিন্তু একটু একটু করে আগাচ্ছে। তবে এবারও আশা করা হচ্ছে যে এবারকার সম্মেলনটা একটা সম্পূর্ণ রূপ নেবে। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত, কারণ আগামী ২ সপ্তাহ ধরে এই আলোচনা চলবে। সুতরাং শেষ মুহূর্তে এসে কিন্তু বোঝা যাবে আমরা কোথায় পৌঁছালাম। এদিকে ৩০তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে সভাপতিত্বকারী ব্রাজিলের প্রত্যাশা বিশ্বজুড়ে বিদ্যমান বন রক্ষায় ট্রপিক্যাল ফরেস্ট ফর এভার ফ্যাসিলিটি নামে তহবিল গঠন। এজন্য দেশটি প্রাথমিকভাবে তহবিলের জন্য $২৫ বিলিয়ন সংগ্রহ করে বৈশ্বিক আর্থিক বাজার থেকে আরও $১০০ বিলিয়ন সংগ্রহের প্রত্যাশা জানিয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। হরমোনাল আইইউডি নামের নতুন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রচলিত অন্য সব পদ্ধতির চেয়ে নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ। হরমোনাল আইইউডি প্রকল্প নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞরা এই কথা জানিয়েছেন। প্রকল্পের এই পর্যায়ের বাস্তবায়ন সমাপ্তি সভায় দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরেন। জাকি আক্তারের রিপোর্ট। বিশ্বব্যাপী প্রতি বছর 11 কোটি 10 লাখের বেশি অপরিকল্পিত গর্ভধারণ ঘটে, এর অর্ধেকই নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। এমন বাস্তবতায় এলো 5 বছর মেয়াদী অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি হরমোনাল আইইউডি। পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের সহযোগিতায় ন্যাশনাল টেকনিক্যাল কমিটি এনটিসির পরামর্শ এবং অনুমোদনের ভিত্তিতে দীর্ঘ 24 মাস গবেষণা হয়। প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয় ঢাকা ও ময়মনসিংহের 9টি জেলায়। হরমোনাল আইইউডির প্রি স্কেল আপ প্রকল্পের সামগ্রিক সাফল্য তুলে ধরতে সেমিনার। 90 বা 80 দশকে এই দেশে ফ্যামিলি প্ল্যানিংয়ে স্থায়ী এবং দীর্ঘমেয়াদী শেয়ারিং ছিল প্রায় 50%, আর এখন সেটা কমে কিন্তু মাত্র 8%। একটোপিক প্রেগন্যান্সির ঝুঁকি কমায়, এন্ডোমেট্রিয়াল এবং সার্ভাইকাল ক্যান্সার রোধে সহায়তা করে। আলোচনায় উঠে আসে আইইউডি সেবা সহজ করতে নানা পদক্ষেপের কথা। সব প্রাইভেট ক্লায়েন্টরা কিন্তু যাবে না পাবলিক হসপিটালে, তাহলে তাদের জন্য ওই সার্ভিসটা আমাদেরকে অ্যাভেলেবল করতে হবে। প্রাইস আমরা আশা করি যে এটা উইদিন দ্য রেঞ্জ অ্যাফোর্ডেবল প্রাইসে থাকবে।
জন্ম নিয়ন্ত্রণের নতুন এই পদ্ধতি আগামীতে আরও সফল হবে বলে বিশেষজ্ঞদের প্রত্যাশা। নতুন পদ্ধতি আগের পদ্ধতির চেয়ে উন্নত এবং ক্লায়েন্ট ফ্রেন্ডলি, কাস্টমার ফ্রেন্ডলি বলে এগুলোকে ইমপ্লিমেন্ট করানোর চেষ্টা করা হয়। এটা আগের যে পদ্ধতি ছিল তার চেয়ে অনেক পার্থক্য। আমরা চাই যে আমাদের দেশের প্রোডাক্টটি যেন আমরা প্রকিউর করতে পারি। সাস্টেইনেবিলিটি জায়গায় হরমোনাল আইডিটা মুখ থুবড়ে পড়বে না। হরমোনাল আইডির যে ইনিশিয়েটিভ আমরা শুরু করলাম সেটা আগামীতে চলমান থাকবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা চ্যানেল আই কার্যালয় পরিদর্শন করেছেন। তারা চ্যানেল আইয়ের বার্তা বিভাগের বিভিন্ন বিষয় সরেজমিন দেখার পাশাপাশি কর্মীদের কাছ থেকে বিভিন্ন অভিজ্ঞতার কথাও শোনেন। পরে চ্যানেল আই সভাকক্ষে পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সাথে তারা একটি সংক্ষিপ্ত সেশনে মিলিত হন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি তার দীর্ঘ কাজের অভিজ্ঞতার বিভিন্ন বিষয় তুলে ধরেন। ওই সময় চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে চলছে ইতিহাসের দীর্ঘতম শাটডাউন। সরকারের কার্যক্রম পুনরায় চালুর জন্য তহবিল ছাড়ের বিষয়ে এখনও একমত হতে পারেননি কংগ্রেস, রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট লাখ লাখ আমেরিকানের খাদ্য সহায়তা কর্মসূচির জন্য বরাদ্দ কয়েক বিলিয়ন ডলারের তহবিল স্থগিত রাখার অনুমতি দিয়েছে। শাটডাউনের কারণে শনিবার 1400টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। বিষধর সাপের কামড়ে মৃত্যু ঠেকাতে দেশে প্রথমবার অ্যান্টিভেনম উৎপাদনে যাচ্ছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। ইউডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালকের আশা 8 মাসের মধ্যেই তারা হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম সরবরাহ করতে পারবেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। দেশে বছরে 4 লাখের বেশি মানুষ সাপের কামড়ের শিকার হচ্ছেন, মারা যায় 7,500-এর বেশি। সাপের বিষ নিষ্ক্রিয় করতে অ্যান্টিভেনম প্রয়োগ জরুরি হলেও হাসপাতালগুলোতে চাহিদা অনুযায়ী মিলছে না সরবরাহ। এমন বাস্তবতায় গেল আগস্টে উপজেলার সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম পাঠাতে নির্দেশ দেয় হাইকোর্ট। উপজেলা পর্যায়ে ওনাদের এই ভ্যাকসিন না পেয়ে জেলা সদরে যেতে হয় এবং জেলা সদর থেকে আপনার উপজেলা বা গ্রামের ডিস্টেন্স অনেক বেশি হওয়াতে আপনার মানুষ জেলা পর্যায়ে চিকিৎসা নেওয়ার আগে ওনারা মৃত্যু করে ফেলে যায়। দেশে সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহার করা অ্যান্টিভেনম আনা হয় ভারত থেকে। অঞ্চলভেদে সাপের বিষের ধরন পাল্টে যাওয়ায় অনেক ক্ষেত্রেই সেগুলো রোগীকে সুরক্ষা দিতে পারছে না। ফলে দেশেই অ্যান্টিভেনম তৈরির তাগিদ ছিল দীর্ঘদিন ধরে। ইডিসিএল বলছে, আগামী বর্ষা মৌসুমে সাপে কাটার প্রকোপ শুরুর আগেই অতি প্রয়োজনীয় অ্যান্টিভেনম সরবরাহের তৎপরতা শুরু হয়েছে। যেটা এক্সিস্টিং মার্কেটে আছে 4টা প্রজাতির সাপ কভার করে, সেটা রেডি টু ফিল আমরা 6 মাসের মধ্যে করব। সাথে সাথে আমরা এই 9টা স্নেকের ভেনম কালেক্ট করে আমরা বাহিরে পাঠাবো, কিন্তু 2 বছরের মধ্যে এইগুলো আমরা কভার করতে পারবো। এই অ্যান্টিভেনমটা তখন বাংলাদেশে 100% কার্যকর হবে। 2032 সাল নাগাদ মুন্সিগঞ্জের কেমিক্যাল পার্কে দেশের সব প্রজাতির বিষধর সাপের অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা রয়েছে ইডিসিএল এর। এই প্রজেক্টটার জন্য আমাদের 40 একর জমি বরাদ্দ হয়ে গেছে। তার মধ্যে 10 একর থাকবে ভ্যাকসিনের জন্য। সবগুলো ভ্যাকসিন করার জন্য ওইখানে ফ্যাসিলিটি তৈরি করছি। ইডিসিএল এমডির আশা, দেশে অ্যান্টিভেনম তৈরির সক্ষমতা সাপের কামড়ে প্রাণহানি অনেকটাই কমিয়ে আনবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনায় রংপুরে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক সেমিনার হয়েছে।
রংপুর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মাহমুদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ক্রিস্টোফার হিমেল রিসিল এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এমদাদুল হোসেন সহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক রাফেজা আক্তার কান্তা। ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণ উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র্যালি, সেমিনার এবং ব্যাংকিং ক্যাম্পেইন হয়। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে জন্ম নেয়া ২৩টি বাটাগুড় বাস্কা কচ্ছপের বাচ্চা সুন্দরবনের বিভিন্ন পুকুরে অবমুক্ত করেছে বন বিভাগ। কচ্ছপগুলোর বয়স ৪ থেকে ৫ বছর। বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, কচ্ছপের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা সহ প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা নিশ্চিতে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সুন্দরবনের ১৬টি স্থানের বিভিন্ন পুকুরে ১৩৪টি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক কর্মশালা হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানে বক্তারা সাভারের হেমায়েতপুরে সিইটিপির কার্যকারিতা বৃদ্ধি ও বর্জ্য পুনঃব্যবহারের ওপর গুরুত্ব দেন। কর্মশালায় চামড়া শিল্পের উদ্যোক্তা, পরিবেশ বিশেষজ্ঞ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। এবার জানাবো খেলার খবর। ও ফটো সেশন পর্ব। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিমান বাহিনীর প্রধান। তোমাদের প্রতি আমার বার্তা খুব স্পষ্ট। 13 নভেম্বর আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি। পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা। এবং নিরাপদ ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসে বিশেষজ্ঞদের গুরুত্ব আরোপ। ব্রাজিলে COP30 আগে আরব আমিরাতে জলবায়ু সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 স্বাগতিক বাংলাদেশ সহ 30টি দেশের 209 জন আর্চার